আর পায়ের ছাপ, আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। ইতিমধ্যেই ফেন্সিং দেওয়াও শুরু হয়ে গেছে ওই এলাকায়। ফের মইপিঠে বাঘের ভয়, মইপিঠের গৌড়ের চকে বাঘের আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতর, জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কি অবস্থা এখন? দেখো, আমরা এই মুহূর্তে গ্রামবাসীরা তারা একদিকে রয়েছেন, বন দপ্তরের কর্মীরা তারা বাঘের পায়ের ছাপ পরীক্ষা করার পরে তারা নিশ্চিত হন যে বাঘের পায়ের ছাপ এবং টাটকা বাঘের পায়ের ছাপ, এটা আজ সকালেই মৎস্যজীবীরা লক্ষ্য করেন। তারপরে বন দপ্তরকে খবর দেওয়া হয়, মন্ত্রী থানাতে খবর দেওয়া হয়। এই মুহূর্তে বন দপ্তরের কর্মীরা তারা গিয়েছেন, যে দিকটা একটা প্রান্ত রয়েছে নদীর পাড়, সেটা আজমলবাড়ির জঙ্গলের দিকে, এবং অপর প্রান্তে রয়েছে গৌড়ের চক গ্রাম। সেই গ্রামের দিকেই প্রাথমিকভাবে যেটা প্রথম কাজ, যে সেই জায়গাটা ফেন্সিং করে দেওয়া, কারণ কোনোভাবে বাঘ কোনোভাবে গ্রামের মধ্যে না প্রবেশ করে। সেই প্রাথমিক যে কাজ, সেই কাজ শুরু করেছেন বন দপ্তরের কর্মীরা। আমরা গত বছরও দেখেছিলাম যে রাতের পর রাত মশাল জ্বালিয়ে রাত কাটাতে হয়েছে আতঙ্কের সঙ্গে। এবারে কি হবে? একদমই না, গত বছর যে জায়গায় বাঘ এসেছিল এবং সেখানে প্রায় 7 দিন বাঘ সেখান থেকে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে স্থানান্তরিত হয়েছিল, ঠিক সেই গ্রামে সেই নদীর চরে সেখানে বাঘের পায়ের ছাপ আবার লক্ষ্য করা গিয়েছে। যথেষ্ট চিন্তার বিষয়, কারণ বাঘ যদি প্রথম দিন যদি নদী পেরিয়ে না আজমলবাড়ির জঙ্গলে ফিরে যায়, তাহলে কিন্তু বন দপ্তর এবং গ্রামবাসীদের উভয়ের কিন্তু একটা চিন্তার কারণ। কারণ এক প্রান্ত থেকে অপর প্রান্ত যখন বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে চলে যাবে, সেখানে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এই বাঘকে জঙ্গলে ফেরাতে যথেষ্ট দেখতে পেতে হবে, এবং গ্রামবাসীরা তারাও কিন্তু আতঙ্কে থাকবেন। তুমি জানবে এই সময় শীতের মরশুম, সেখানে যারা নদীতে মাছ কাঁকড়া ধরতে যায় তাদের জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি হবে, কারণ গ্রাম আর এবং জঙ্গল লাগোয়া এই যে জঙ্গল, সেটা হচ্ছে গ্রামের একদম সন্নিকটে। সেখান থেকে শুধুমাত্র একটি পাঁচিল, সেটা যে পার রয়েছে সেটা পার হলেই কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করবে। বাঘের পায়ের ছাপ যখন দেখা গেছে, আশেপাশেই হয়তো আছেন তিনি। এবার দেখার, আমরা আপডেট দেব আপনাদেরকে, বন দফতর কি করতে পারলো আর এদিকে বাঘের গতিপথ কি। প্রচুর তো আতঙ্কে তো থাকতে হবে। গত বছর এরকম টাইমে এখানে বাঘ এসেছিল, আমাদের এখানে ফিশারি করা হয়। আতঙ্কে সবাই মানুষ আছে, গ্রামবাসী। সকাল থেকে বন দপ্তরকে জানানো হয়েছে। এখানে ছেলেপুলেরা দেখতে পেয়েছে রাত্রিবেলা। আমার ফিশারিতে অ্যাকচুয়ালি পাহারা দেয় কিছু ছেলে আছে, তারাই দেখতে পেয়েছিল, জানিয়েছে তারা। এবার চলে যাব আবার আরজি করে। মর্গে ডোমেদের মারামারি, আর সেই মারামারিতে, মত্ত অবস্থায় মারামারিতে মর্গ বন্ধ আরজিকর হাসপাতালে। মর্গ বন্ধ মানে বিরাট একটা ক্রাইসিস। কেন এরকম হলো? কতদিন ধরে, কবে থেকে এই ক্রাইসিস শুরু? কথা বলবো প্রতিনিধি বিবেকের সঙ্গে। বিবেক, হ্যাঁ, যেটা বলছিলে অয়নদা, বড় ক্রাইসিস, সত্যিই বড় ক্রাইসিস। কারণ আমরা জানি যে আরজিকর, সে আরজিকরের মর্গে প্রতিদিন বেশ কিছু মৃতদেহ, সেগুলো সব ব্যবচ্ছেদ করা হয়, তাদের পরিবার পরিজনের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু গতকাল রাত্রে যে ঘটনা ঘটেছে, এই মর্গে 3 জন ডোম, একদিকে প্রাক্তন ডোম শম্ভু মল্লিক এবং অপরদিকে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডোম অর্থাৎ সন্তোষ মল্লিক এবং তার সহযোগী গোপাল মল্লিক, এই 3 জনের মধ্যে বচসা ঝামেলার সূত্রপাত। এবং সেই ঝামেলার পরেই কিন্তু কার্যত ভেতরে তাদের মধ্যে ঝামেলার পরে ভাঙচুর হয়। কম্পিউটার থেকে শুরু করে একাধিক আসবাবপত্র, এমনকি অনেক প্রয়োজনীয় নথি, সেগুলো কিন্তু এপাশ ওপাশ হয়ে যায়। আমরা সবাই জানি যে মৃতদেহ, সেটিকে ঠিকঠাক মতো সব ব্যবচ্ছেদ করে অর্থাৎ পোস্টমর্টম করে সবকিছু পরিবারের হাতে ঠিক নিয়ম অনুযায়ী মিলিয়ে। কেন হলো এরকম? কেন হলো? মারামারির সূত্রপাত কি জানা যাচ্ছে? আর সুপার কি বলছেন? এখনো অবধি পরিষ্কারভাবে এই বিষয়ে কোনো কিছু জানা না গেলেও যেটা জানা যাচ্ছে যে মত্ত অবস্থায় একদিকে প্রাক্তন এবং অপরদিকে বর্তমান, এই 2 দায়িত্বপ্রাপ্ত ডোম, তাদের মধ্যে কিন্তু ঝামেলা হয়। এবং সেই ঝামেলার ফলেই কিন্তু গতকাল রাত থেকেই এই যে মর্গ, আরজিকরের মর্গ, সেটা কিন্তু কার্যত বন্ধ অবস্থায় রয়েছে। এবং আজ সকালবেলায় যেখানে প্রচুর রোগী পরিজন, যারা তাদের প্রিয়জনের দেহ নিয়ে আসবার জন্য, দেহ নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তারা দীর্ঘক্ষণ সব ব্যবচ্ছেদ বন্ধ। কবে সব ব্যবচ্ছেদ হয়, কবে এই মর্গ খোলে, সেই দিকেই আমাদের নজর থাকবে। আজকে কি পোস্টমর্টেম হচ্ছে? হবে কিনা সেটা আমরা জানি না। আজকে কি পোস্টমর্টেম হয়েছে সকাল থেকে একটা? না। কালকে রাতের বেলা অশান্তি হলো কেন? হ্যাঁ, আপনি কোথায়? আমি ঘরে ছিলাম।
আর সপ্তর্ষি চট্টোপাধ্যায় আরজি করের সুপার, তিনি কি বলছেন দেখি পদক্ষেপ নিয়ে। তো আমাদের কাছে একটা ইনফরমেশন আছে অফিসিয়াল একটা মানে ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ফরেন্সিক মেডিসিন এইচওডি, যে গতকাল রাতে মর্গে একটা টাসেল হয় এবং সেখানে কিছু জিনিসপত্র এদিক ওদিক হয়েছে এবং প্রবাবলি মর্গের সেটা ইন্টেরিয়ারে হয়েছিল, বাইরে থেকে কিজ দেওয়া ছিল। যে প্রপার এনকোয়ারি আমি এবার চাইছি যে ফ্রম দ্য পুলিশ স্টেশন হোক, দ্যার ইজ নো ইন্টারনাল এনকোয়ারি টু বি ইনভলভ। পুলিশ স্টেশন থেকে এনকোয়ারি করলে আমি তাদেরকে বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এনকোয়ারি কমপ্লিট করে আই নিড দ্য রিপোর্ট। রিপোর্টের মধ্যে যদি আমাদের মর্গের কোনো স্টাফ যদি ইফ ইজ বিং প্রুভ টু বি গিলটি, আমি ইমিডিয়েটলি তার এগেনস্টে যিনি যেই হোক আমি তার এগেনস্টে অ্যাকশনস নেব। ময়নাতদন্ত শুরু হয়নি, আমি একটু আগে এইচওডির সঙ্গে কথা বলে এলাম। যেহেতু ইনভেস্টিগেশন চলছে, জাস্ট দে শুড ওয়ার্ক, বিকজ ওয়ার্ক না করলে অনেক পেশেন্ট যারা আছেন, অনেকের বাড়ির লোক অনেকভাবে এখানে সার্ভিস ব্যাহত হচ্ছে এবং ইনভেস্টিগেশনগুলো আমরা করতে বলেছি আফটার দ্য এন্ড অফ দ্য পোস্টমর্টম প্রসিডিউরস। এবার নিউ টাউনে দেখাবো খবর, অটোয় প্যাসেঞ্জার তোলা নিয়ে দুই অটো চালকের মধ্যে, দুই গোষ্ঠীর অটো চালকের মধ্যে এমন মারামারি, একজনের অবস্থা আশঙ্কাজনক। এটা হচ্ছে বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের যে অটো রুট, সেই অটো রুটে প্রতিদিন কয়েকশো মানুষ যাতায়াত করেন, সেই রুটেই এই অবস্থা। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কেন এরকম হলো? আজকে দুপুরবেলা একেবারে নিউ টাউন যে বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটের কাছে মূলত এই ঘটনার সূত্রপাত। একদিকে যেমন বিশ্ব বাংলা গেট থেকে চিনারপুর পর্যন্ত অটো চালক, অন্যদিকে নিউ টাউন বিশ্ব বাংলা গেট থেকে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত অটো চালক, যে অটো চালকদের মধ্যে দুপক্ষের মধ্যে ব্যাপক বচসা বাঁধে। কয়েকদিন ধরে এই গন্ডগোলের সূত্রপাত হচ্ছিল এবং একাধিকবার ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তিকে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম ভাবে কেউ কোনো সমস্যার সমাধান না করে বলা হয়েছিল নিজেরা মিটিয়ে নিতে। কিন্তু আজকে যখন যাত্রী তোলাকে কেন্দ্র করে যখন বলা হয়, সেই সময় কিন্তু অভিযোগ অন্য যে বিশ্ব বাংলা গেট থেকে চিনারপুর গেটে যে অটো চালক, তারা কিন্তু এসে বেদরক মারধর করে অন্য অটো চালক। তিনজন ইতিমধ্যে আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে অন্য যে ইউনিয়নের পক্ষ থেকে মারধর করা হচ্ছে যারা অন্য অটো রুট, তারা কিন্তু বলছে বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু আগে পুলিশের পক্ষে বলা হয়েছিল যে যাতে ব্যাপারটা মিটিয়ে নেওয়া হয়, কিন্তু শেষমেশ মিটিয়ে না নেওয়ার পরবর্তী ক্ষেত্রে আজকে কিন্তু নতুন করে এই গন্ডগোলের সূত্রপাত। যাত্রী তোলাকে কেন্দ্র করে আজকে দু অটো চালকদের মধ্যে মারামারি, তিনজন আহত, এর মধ্যে একজন আশঙ্কাজনক। দুটোই অটো ইউনিয়নের মধ্যে কথাবার্তা চলছিল, চলতে চলতে আমাদের যে সঙ্গে যারা ঝামেলা করেছে চীনা পার্কে ওদের স্ট্যান্ড আছে, ঠিক আছে, তা কথাবার্তা বলতে বলতে ওরা জোর করে হঠাৎ মারধর শুরু করলো। এরা হচ্ছে চিনার পার্ক থেকে হলদিরাম অটো স্ট্যান্ড ছিল, ওরা বর্তমানে আমাদের এখানে পারমিট বার করে আমাদের স্ট্যান্ডে এসে জোর করে স্ট্যান্ড দখল করতে এসেছিল। 58 বছরের দম্পতিকে টেস্ট টিউব বেবির অনুমতি বিচারপতি অমৃতা সিনহার। দম্পতিকে সহযোগিতার নির্দেশ স্বাস্থ্য দফতরকে। টেস্ট টিউব বেবি নিতে গেলে স্বামীর সর্বোচ্চ বয়স হতে হয় 55। টেস্ট টিউব বেবি নিতে গেলে স্ত্রীর সর্বোচ্চ বয়স হতে হয় 50। কাশীপুরের দম্পতি 30 বছর সন্তানহীন। বয়স বাধা হওয়ায় স্বাস্থ্য দফতরের অনুমতি মিলছিল না। 58 বছরের নিঃসন্তান দম্পতিকে এবার টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। যেটা বলছিলাম যে 55 বছর বয়স, সর্বোচ্চ বয়স হতে হয় স্বামীর, স্ত্রীর 50। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা, এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তর এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করবে দম্পতিকে, এরকমটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।